তাহলে দেখো আজকের আলোচনা হচ্ছে বুলীয় লিপি, তাই তো? বুলীয় লিপি, বুলীয় লিপির নামটা এলো জর্জ বুলের নাম অনুসারে। বিভিন্ন ধরনের শ্রেণী তাকে দেখাবার জন্য বুল এক ধরনের লিপি আবিষ্কার করলেন। জর্জ বুল এক ধরনের লিপি আবিষ্কার করেছেন। আমরা সেই লিপিগুলি নিয়ে আজকে আলোচনা করব। তো বুলীয় লিপি জানার জন্য প্রথমে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে শ্রেণী সম্বন্ধে জ্ঞান লাভ করতে হবে। শ্রেণী সম্বন্ধে জ্ঞান লাভ করতে গিয়ে আমরা দেখব শ্রেণীকে মোটামুটি 3 ভাগে ভাগ করা হলো। একটা হলো শূন্য শ্রেণী, একটা অশূন্য শ্রেণী, একটা পরিপূরক শ্রেণী। তাহলে শূন্য শ্রেণী কোনটা, যেটা বলেছিলাম যে শূন্য শ্রেণী হচ্ছে সেই শ্রেণী যে শ্রেণীর কোনো সদস্যের অস্তিত্ব বাস্তবে নেই, তখন সেটা হয়ে যাবে শূন্য শ্রেণী, ওটাকে ইংরেজিতে বলে নুল ক্লাস। তাহলে শূন্য শ্রেণীর একটা উদাহরণ আমরা টেনেছি, সেটা হলো ভূত নেই। ভূত নেই, তাই তো? ভূত মানে ভূত যদি একটা শ্রেণী হয়, তাহলে ভূত শ্রেণীর কোনো সদস্যের অস্তিত্ব আমরা খুঁজে পাবো না। আর তোমরা করতে পারো মৎস্যকন্যা, সেই শ্রেণীর কোনো সদস্য আমরা খুঁজে পাবো না। ঘোড়ার সিং, তাহলে সিং আছে এমন কোনো ঘোড়ার অস্তিত্ব আমরা খুঁজে পাচ্ছি না। তাহলে এই শ্রেণীগুলোকে বলা হয় নুল ক্লাস বা শূন্য শ্রেণী। তো শূন্য শ্রেণী দেখাবার জন্য বুলের যে লিপি সেইটা কেমন? বুলের লিপিটা হচ্ছে, আমরা ভূত শ্রেণীকে একটা শ্রেণী হিসেবে ধরবো। মনে করে এখানে আমরা নিলাম এস, তাহলে ভূত ইজ ইকুয়াল টু নিলাম এস, মানে এস রিপ্রেজেন্ট করছে ভূতকে। তাহলে এস মানে ভূত শ্রেণীকে নির্দেশ করছে। তাহলে এস মানে ভূত শ্রেণী নাই, এটা বোঝাবার জন্য বুল যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে নেই মানে শূন্য। নেই মানে কি? নেই মানে শূন্য। তাহলে নেই মানে আমরা এখানে একটা শূন্য নিলাম। তাহলে শূন্য নিলাম, তাহলে শূন্যের সঙ্গে এস এর সমীকরণ করতে হবে, ইজ ইকুয়াল টু, তাহলে এস ইজ ইকুয়াল টু শূন্য। তার মানে এস শ্রেণীটা একেবারেই ফাঁকা। এস শ্রেণীটা একেবারেই ফাঁকা, মানে ভূত শ্রেণীর অন্তর্গত কোনো একজন ভূত নাই, তার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। বোঝা গেল? এইবার আমরা অশূন্য শ্রেণীকে বোঝাবো। তাহলে অশূন্য শ্রেণী মানে শূন্য নয়। অশূন্য শ্রেণী মানে কি? শূন্য নয়। তার মানে এখানে কোনো না কোনো সদস্য আছেই, এমনকি একজনও সদস্য থাকবে। তাহলে একজনও সদস্য যদি থাকে, তাহলে এখানে আমরা একটা উদাহরণ নিই। কোন একটা শ্রেণীর কথা বলো, কোন কোন শ্রেণী বলো? মানুষ বলো, তাই না? মানুষ। তাহলে মানুষ শ্রেণীর অস্তিত্ব আছে না নাই? মানুষ আছে, ঘোড়া আছে, হাঁস আছে, রাজহাঁস আছে। তাহলে এগুলো, এই সমস্ত শ্রেণীর অস্তিত্ব বাস্তবে আছে। তাহলে বাস্তবে আছে মানে কি? একজন থাকলেও হবে, মানে অস্তিত্ব দেখাতে হবে, তখন সেইটা হয়ে যাবে অশূন্য শ্রেণী। তাহলে যে শ্রেণীর কোনো না কোনো সদস্য তার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে, তখন সেটাকে আমরা বলবো অশূন্য শ্রেণী। তাহলে অশূন্য শ্রেণীকে দেখাবার জন্য একই ব্যাপার, আমরা এখানে শূন্য নেব বুলের হিসেব মতো, আর মানুষ বলতে আমরা এখানে এস নিলাম। কিন্তু এখানে এস ইজ ইকুয়াল টু শূন্য হবে না, কেন? অস্তিত্ব আছে। তখন আমরা এখানে কি করব? নট ইজ ইকুয়াল টু বলবো, মানে এস মানে শূন্য নয়, এস এর কোনো না কোনো সদস্য এই জগতে আছে। তাহলে আছে দেখাতে গিয়ে আমরা ব্যবহার করলাম নট ইজ ইকুয়াল টু শূন্য। তাহলে নেই কোনো সদস্য, তখন করলাম কি? এস ইজ ইকুয়াল টু শূন্য। আছে বোঝাতে আমরা ব্যবহার করলাম নট ইজ ইকুয়াল টু শূন্য। এবার রইল তোমার পরিপূরক শ্রেণী। বলো পরিপূরক শ্রেণী কাকে বলা হয়? বলো।
মূল শ্রেণীর বিরুদ্ধ শ্রেণী। মূল শ্রেণীর বিরুদ্ধ শ্রেণীকে বলা হচ্ছে পরিপূরক শ্রেণী। তাহলে মূল শ্রেণী, আমি আবারও যদি মানুষ নেই, এখানে মনে করো মানুষ নিলাম, মূল শ্রেণী মানুষ নিলাম, তাহলে মূল শ্রেণীকে যদি মানুষ নেই, তাহলে মানুষের বিরুদ্ধ শ্রেণী কি দাঁড়াবে? অমানুষ দাঁড়াবে। তাহলে অমানুষ লেখার আগে অ এর পরে একটু হাইফেন দিয়ে মানুষ লিখলাম, তাহলে অমানুষ। আর মানুষ আর অমানুষ শ্রেণীর বিরুদ্ধ শ্রেণী কি হবে? মানুষ হবে। তাহলে এটাকে প্রতীক চিহ্নের সাহায্যে আমরা যদি বলি, তাহলে মনে করো এ মানুষ ইজকল টু এস, মানুষ ইজকল টু এস, তাহলে বিরুদ্ধ শ্রেণীটা কি দাঁড়াবে? এস বার, এস বার। ঠিক আছে, এস বার হলো। তাহলে মনে করো হাঁস, তাহলে হাঁসের বিরুদ্ধ শ্রেণী কি হবে? অহাঁস। তাহলে এস যদি হাঁস হয়, তাহলে অহাঁস কি হবে? এস বার। কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। তাহলে শূন্য শ্রেণী, অশূন্য শ্রেণী, পরিপূরক শ্রেণী, এটা আমরা কি তাও বুঝলাম, এবং বুলীয় লিপির আকারে আমরা দেখাতে পারলাম। আচ্ছা, এখন বুঝছো তো, পরে আবার বলছো কিছুই বুঝতে পারি না, এটা কেমন হিসাব হলো? হ্যাঁ, না ইচ্ছা করে এটা মাথাতে কোনো ভেজাল না নেওয়ার কারণে এখন একটু শুনে নেবো, পরে আউট, মাথাটা ঠান্ডা থাকুক নাকি, এরকম করলে তো হবে না। আচ্ছা, এইবার আমরা শূন্য শ্রেণী, অশূন্য শ্রেণী, পরিপূরক শ্রেণী জানলাম। এবার নিরপেক্ষ বচন কত প্রকার? কত প্রকার? 4 প্রকার। তাহলে 4 প্রকার নিরপেক্ষ বচনের আমরা বুলীয় লিপি করে দেখি। 4 প্রকার নিরপেক্ষ বচনের বুলীয় লিপি আমরা করে দেখি। লেখা ছিল আগে, আরেকবার দেখি। আমরা 4 প্রকার বুলীয় লিপি, একটা এ বচন মনে করো, এ বচন আছে। তাহলে এ বচনকে আমরা কি করব? সকল এস হয় পি। তাহলে এটাকে বুলীয় লিপি করতে হবে। তাহলে এখানে কটা শ্রেণী আছে? কটি শ্রেণী আছে? 2টি শ্রেণী। এটা এস, একটা পি শ্রেণী আছে। তাহলে এস এবং পি শ্রেণী আছে। তো এইখানে দেখো বুলীয় লিপি অনুযায়ী যেটা করতে হয়, বুলীয় লিপি অনুযায়ী যেটা করতে হবে, এস পি বার ইজকল টু 0। এখানে যেটা বোঝাতে চাইছে, এস তার তো অস্তিত্ব আছে, এস এর অস্তিত্ব আছে, কোথায় আছে? পি আছে, কিন্তু অপিতে নেই। তাহলে সেটাই বোঝানো হয়েছে এখানে পি এ বার দিয়ে, যে এস এর অস্তিত্ব পি এ থাকলেও অপিতে তার কোনো অস্তিত্ব নেই, মানে এস পি বার ইজকল টু 0 হবে। ঠিক আছে। দ্বিতীয় যেটা, সেটা হচ্ছে ই বচন। তাহলে ই বচনের ক্ষেত্রে কি হবে? কোনো এস নয় পি। তাহলে এখানে কি বুলীয় লিপি হলো? এস পি ইজকল টু 0। ঠিক আছে। তাহলে এস পি উপশ্রেণীটি সম্পূর্ণভাবে সদস্যহীন। ঠিক আছে। এর এস পি উপশ্রেণীটিকে বলা হয়েছে সদস্যহীন, মানে এখানে কোনো সদস্য নেই। তাহলে এস পি উপশ্রেণীটিকে আমরা ইজকল টু 0 দিয়ে বোঝালাম। এবার চলে এসো আই। আই বচনের ক্ষেত্রে কোনো এস হয়, কোনো এস হয় পি। এখানে বুলীয় লিপি কি হবে? এস পি নট ইজকল টু 0। তাহলে কেন এস পি নট ইজকল টু 0? এখানে এস এবং পি যে শ্রেণীটা আছে, তাই এস পি শ্রেণীর যে উপশ্রেণী এস পি আছে, তো এস পি ফাঁকা নয়, এস পি এ কোনো না কোনো সদস্য আছে, এসপি তে কোনো না কোনো সদস্য আছে। আমরা জানি যে এ এবং ই বচন, এই দুটি বচন তোমার আধুনিক যুক্তি বিজ্ঞানে এটাকে বলা হয় সদস্যবিহীন।
আর আই এবং ও বচন এখানে কোনো না কোনো সদস্যের উপস্থিতি বর্ণনা করা হয়। তাহলে ও বচনের ক্ষেত্রেও আমরা তাই দেখব সদস্য আছে। তাহলে ও বচনের ক্ষেত্রে এখানে কোন কোন ফুল হয় লাল করো, কোন কোন ফুল হয় লাল, লাল ফুল মনে করো। তাহলে এখানে কি দাঁড়ালো, এস পি বার নট ইকুয়াল টু 0। তাহলে আই এবং ও এই দুটো অস্তিত্ববান বচন বুলীয় লিপিতে প্রমাণ করা হয়েছে নট ইকুয়াল টু 0 দিয়ে। আর এ এবং ই বচন এইগুলো হচ্ছে অস্তিত্বহীন, সেই জন্য এখানে ইকুয়াল টু 0 হিসেবে উল্লেখ করা হয়েছে। তাহলে পরিষ্কার মনে রাখতে হবে যে সামান্য বচন অস্তিত্বহীন মানে ইকুয়াল টু 0, আর বিশেষ বচন আই এবং ও এগুলো হলো তোমার অস্তিত্ববান, নট ইকুয়াল টু 0 হবে, মনে থাকবে। তাহলে এ এবং ই ইকুয়াল টু 0, আই এবং ও নট ইকুয়াল টু 0 দিয়ে বোঝাতে হবে। এ বচনের ক্ষেত্রে পি এর ঘরে বার, ও বচনের ক্ষেত্রেও পি এর ঘরে বার, এটুকু খালি মনে রাখতে হবে। এ বচনে পি এ বার, ও বচনে পি এ বার, ঠিক আছে। আর দেখো ই এবং আই বচনে দুটো একটা আরেকটার উল্টো, ই এবং আই একটা আরেকটার একেবারে বিরুদ্ধ বচন, সেজন্য একটাতে আছে ইকুয়াল টু 0, একটাতে আছে নট ইকুয়াল টু 0, বিরুদ্ধ বচন। আবার দেখো এ আর ও বিরুদ্ধ, এ আর ও বিরুদ্ধ হওয়ার কারণে দেখো ওখানে বলছে এস বার পি, এস পি বার ইকুয়াল টু 0, এখানে এস পি বার নট ইকুয়াল টু 0, বোঝা যাচ্ছে না, এস পি বার নট ইকুয়াল টু 0। তাহলে দেখো এর সাথে বিরোধিতা আছে ও এর বিরুদ্ধ বিরোধী, আবার ই এর সাথে বিরুদ্ধ বিরোধী কে হলো, ই এর সাথে আই বিরুদ্ধ বিরোধী হয়ে গেল। তাহলে এ এবং ও বিরুদ্ধ বিরোধী, আর ই এবং আই বিরুদ্ধ বিরোধী। এ যদি ইকুয়াল টু তাহলে ও নট ইকুয়াল টু, আর ই যদি ইকুয়াল টু আই নট ইকুয়াল টু, হিসাব শেষ। আচ্ছা, এইবার এই বুলীয় লিপির উপর ভর করে আমরা ভেন চিত্র অঙ্কন করব। তাহলে জন ভেন তিনি এক ধরনের তোমার বৃত্ত ব্যবহার করে শ্রেণীগুলিকে দেখাবার চেষ্টা করেছেন। আমরা সেই ভেনকে অবলম্বন করে বৃত্ত অঙ্কন করে শ্রেণীগুলিকে দেখাবো। একটি শ্রেণীও হতে পারে, বোধ শ্রেণীও হতে পারে, দুটি শ্রেণীও হতে পারে। দুটি শ্রেণীর মধ্যে আবার কিছু উপশ্রেণীও আছে, আমরা সেগুলো দেখাচ্ছি। তাহলে জন ভেন প্রথমে আমরা দেখাই শূন্য শ্রেণী। তাহলে শূন্য শ্রেণীতে মনে করো বলল ভূত নেই, বুলীয় লিপি কি জেনেছি, ভূত ইকুয়াল টু এস। তাহলে আমরা নিলাম এস, যেহেতু ভূত নাই সেহেতু ইকুয়াল টু 0 বুলীয় লিপি অনুযায়ী। এবারে এটাকে আমরা ভেনে যদি নিয়ে যাই, তাহলে ভেন কি বলেছেন, একটা বৃত্ত অঙ্কন করতে হবে। বৃত্ত অঙ্কন করলাম, বৃত্তটাকে আমরা ঘিরে ফেলবো ইউ দিয়ে, এখানে এস দিলাম, যে বৃত্তটা এসের, আর এস বৃত্তের বাইরে আছে এস বার। তাহলে সদস্য কোথায় নাই, এস শ্রেণীতে কোনো সদস্য নেই। তাহলে এস শ্রেণীতে যদি কোনো সদস্য না থাকে তাহলে সেটাকে আমরা চিত্রিত করে দেব। তাহলে এটাকে আমরা সুন্দর করে চিত্রিত করে দেব।
দিয়ে জন ভেন বলছেন যে এভাবে আমরা বুঝাতে পারবো যে এস শ্রেণী হলো একেবারে শূন্যগর্ভ বা নুল ক্লাস। তার নুল ক্লাস বা শূন্যগর্ভ শ্রেণী বোঝাবার জন্য ভেনের মত অনুযায়ী একটা বৃত্ত অঙ্কন করতে হবে এবং বৃত্তটাকে চিত্রিত করে দিতে হবে। এখনো বুঝে আসে না? একদম ভালো করে মাথা ঠান্ডা করে বুঝো, একদম কোনো অসুবিধা নেই। এবার আমরা দেখাবো অশূন্য শ্রেণী। তাহলে অশূন্য শ্রেণী দেখাবার জন্য আমরা কি বলবো? মনে করো রাজহাঁস আছে, ঠিক আছে, বা হাঁস আছে, বাঘ আছে, ঠিক আছে, বাঘ আছে। তাহলে বাঘ আছে, আছে তো বটেই। তাহলে এটাকে আমরা কি বললাম? ধরো বাঘ বলতে তোমার কি টাইগার ধরলাম টি। তাহলে স্পেসিফিক মানে সুনির্দিষ্টভাবে আমরা কি ধরবো? এস। এস ধরলাম। তাহলে টাইগারকে আমরা এস দিয়ে চিত্রিত করলাম। তাহলে এস মানে বাঘের সদস্য আছে না নাই? আছে। তাহলে বাঘের সদস্য থাকলে নট ইজ ইকুয়াল টু শূন্য হলো, নট ইজ ইকুয়াল টু শূন্য হয়ে গেল। তাহলে নট ইজ ইকুয়াল টু শূন্য যখন হলো তাহলে অস্তিত্ব আছে বাঘের। তাহলে অস্তিত্ব বোঝাবার জন্য বৃত্ততে আমরা চিত্রিত করব না। তাহলে বৃত্তটা প্রথমে অঙ্কন করি। তাহলে বৃত্তটা আমরা অঙ্কন করলাম, আবার ইউ দিয়ে করলাম, করে দিলাম, এখানে এস দিলাম, কিন্তু যেহেতু সদস্য আছে এখানে ক্রস হবে। তাহলে সদস্য যদি না থাকে তাহলে চিত্র হবে, আর যদি সদস্য থাকে তখন ক্রস হবে। মাথাতে এটা থাকবে। সদস্য নেই ফাঁকা, চিত্র হবে। সদস্য আছে, ক্রস হবে। এবার 4 ধরনের যে বচন, নিরপেক্ষ বচন, তার ভেন চিত্রটি আমরা একবার দেখাই। তাহলে 4 ধরনের ভেন চিত্র আমরা দেখাবো নিরপেক্ষ বচন অনুযায়ী। তাহলে এ বচন সকল এস হয় পি। তাহলে এটার বুলিয় লিপি করেছি। তাহলে এস পি বার ইজ ইকুয়াল টু শূন্য, তাই না? তাহলে এখানে বুলিয় লিপি লিখে দিলাম। তাহলে এস পি বার ইজ ইকুয়াল টু শূন্য। তাহলে কটা শ্রেণী আছে? 2টি শ্রেণী। তাহলে 2টি শ্রেণী আমরা এখানে নিলাম। এই তাহলে এটা হলো এস শ্রেণী, এটা হলো পি শ্রেণী। তাহলে দেখো এস শ্রেণীটা এই পর্যন্ত গেছে, যদি সেপারেট থাকতো তাহলে শুধু এটা এস শ্রেণী থাকতো। আর পি শ্রেণী যখন এই পর্যন্ত এসছে, যদি সেপারেট থাকতো তাহলে পি শ্রেণী হতো, তাই না? কিন্তু 2টি শ্রেণী মিলেমিশে আছে, সেই জন্য একটা বৃত্ত আর একটা বৃত্তের সাথে সম্পর্কিত। তাহলে মাঝখানে একটা উপশ্রেণী বেরিয়ে গেছে, মাঝখানে একটা উপশ্রেণী বেরিয়ে গেছে। তাহলে উপশ্রেণীটাকে আমরা এসপি দিয়ে চিহ্নিত করলাম। তাহলে পি একটা শ্রেণী কিছু অংশ নিয়ে আছে, এস একটা শ্রেণী কিছু অংশ নিয়ে আছে, মাঝখানে একটা উপশ্রেণী আমরা বার করতে পেরেছি। এইবার কথা হলো পি বার এস। পি বার এস এর ঘরে কি হচ্ছে? নুল ক্লাস। তাহলে পি শ্রেণী বাদ দিয়ে এ শ্রেণীকে বলা হচ্ছে ইজ ইকুয়াল টু শূন্য, ঠিক আছে? পি শ্রেণী তোমরা আগেই জানো যে পি বার মানে কি? পি এর বিরুদ্ধ। তাহলে এই পি এই যে বিরুদ্ধ, যেটা মানে পি এর বিরুদ্ধ শ্রেণী হচ্ছে পি বার। তাহলে পি বারে এস কি থাকে? থাকে না, তাহলে শূন্য। তাহলে পি বারে এস যদি না থাকে তাহলে এই যে পি বারের অংশ যেটুকু আছে সেখানে তো এস থাকছে না। তাহলে এস এক ক্ষেত্রে কি হলো? শূন্য। এস কি হবে এখানে? শূন্য। তাহলে এস এর বৃত্তটাকে আমরা কি করে দিলাম? চিত্রিত করে দিলাম। এস এর বৃত্তকে চিত্রিত করে দিলাম, বাস। তাহলে এসপি উপশ্রেণীতে গেলাম না, শুধু এস অংশটুকুতে আমরা কি করে দিলাম? চিত্রিত করে দিলাম। তার মানে পরিষ্কার বোঝা গেল যে 2টি বৃত্তের মধ্যে এস শ্রেণীর অংশ যেটুকু, এস এর অংশটা সদস্যহীন, এস এর অংশটা সদস্যহীন হয়েছে।
এবার দ্বিতীয়তে তোমরা চলে এসো, সেটা হচ্ছে ই বচন। ই বচন, তাহলে কোনো এস নয় পি, তার মানে এস পি ইজ ইকুয়াল টু 0। তাহলে এস পি ইজ ইকুয়াল টু 0, এখানে আবার কটা বৃত্ত দরকার হবে? দুটো। তাহলে দুটো বৃত্ত আমরা আবার নিলাম, দুটো বৃত্ত নিলাম। তাহলে এস বৃত্ত, পি বৃত্ত, এস পি উপবৃত্ত, তাই তো? এস পি উপবৃত্ত নিলাম। তাহলে এস পি উপবৃত্ত এখানে কি বলছে? সদস্য নাই। তাহলে এস শ্রেণী নয়, এখানে এস পি উপবৃত্ত, যেটা এস পি উপবৃত্তের সদস্য নেই, ইজ ইকুয়াল টু 0। তাহলে এস পি উপবৃত্তের অংশটুকু সদস্যহীন। তাহলে এসপি উপবৃত্তের অংশটুকুকে আমরা কি করে দেখাবো? চিত্রিত করে দেখাবো। তাহলে আমরা চিত্রিত করব কোথায়? এই জায়গাটুকুতে, এইখানে। বুঝে গেল? তাহলে এটা হলো এসপি ইজ ইকুয়াল টু 0 এর চিত্র। তাহলে প্রথমে আমরা এখানে চিত্রিত করেছি তোমার এ বচনের চিত্র করেছি, আর ওখানে করে দিলাম ই বচনের চিত্র। এবার তোমরা জেনে গেছো আই এবং ও বচন কিন্তু অস্তিত্বহীন নয়। এখানে আর তোমার ইজ ইকুয়াল টু 0 হয় না, এখানে কি হবে? নট ইজ ইকুয়াল টু 0। তাহলে আই, এখানে আই এর একটা নিয়ে নাও, নিচখানে করে দেবো না উপরে করি? হ্যাঁ, নিচে হবে। তাহলে কোন এস হয় পি কি দাঁড়াবে? এস পি নট ইজ ইকুয়াল টু 0। তাহলে এই দুটো বৃত্ত নিলাম, ঠিক আছে? এস বৃত্ত, পি বৃত্ত, এস পি বৃত্ত। তাহলে সদস্য নেই এস পি উপবৃত্ত, এটা সদস্য আছে। নট ইজ ইকুয়াল টু 0 মানে ফাঁকা নয়, আছে সদস্য, একজন না একজন আছে সদস্য। তার মানে এখানে নট ইজ ইকুয়াল টু 0 হয়েছে। তাহলে নট ইজ ইকুয়াল টু 0 কোথায়? এস পি উপবৃত্তে। তাহলে এস পি উপবৃত্তে এবার তার চিত্র হবে না, তাহলে এখানে কি হয়ে যাবে? ক্রস দিয়ে দেখাতে হবে। তাহলে এস পি উপবৃত্তে আমরা এখানে ক্রস দিয়ে দেখালাম। এসপি উপবৃত্ততে আমরা ক্রস দিয়ে দেখালাম, মানে এসপি যে উপবৃত্তটা রয়েছে সেখানে একজন না একজন সদস্য আছে। পরিষ্কার হলো? এইবার থাকলো আরেকটা, সেটা হচ্ছে তোমার ও বচন। ও বচন, কোন এস নয় পি, বুলিয় লিপি কি হবে? এস পি বার নট ইজ ইকুয়াল টু 0। তাহলে আবার দুটো আমরা বৃত্ত নিলাম, ঠিক আছে? তাহলে এস বৃত্ত, পি বৃত্ত, এস পি। এখানে একটু লক্ষ্য রাখো, এটা এস আছে কিন্তু এখানে পি নাই। তাহলে এস পি বার, এখানে এস নাই, পি আছে। তাহলে এখানে এস নেই, পি আছে, এখানে এস আছে, পি নেই, এখানে এস পি আছে। তাহলে দেখো এটাও একটা উপবৃত্ত, এটা একটা উপবৃত্ত, এটাও একটা উপবৃত্ত। এখানে কি বলেছে? যেখানে এস আছে, পি নেই, সেই উপবৃত্ত ফাঁকা নয়, মানে সদস্য আছে। তাহলে এ দেখো এস পি বার অংশটুকুতে ক্রস হয়ে যাবে, এস পি বার অংশটুকুতে ক্রস হয়ে যাবে। পরিষ্কার হলো হিসেব? তাহলে দেখো এটা হলো এ বছরের বুলীয় ভাষ্য প্লাস ভেন চিত্র, এটা হলো ই বছরের বুলীয় ভাষ্য প্লাস ভেন চিত্র, এটা হলো আই বছরের বুলীয় ভাষ্য প্লাস ভেন চিত্র, এটা হলো ও বছরের বুলীয় ভাষ্য প্লাস ভেন চিত্র। এবার একটা করে দেখা, একটু ব্যতিক্রম হবে। ব্যতিক্রমটা আগে আমরা বুঝিয়েছি একবার, তার সত্ত্বেও আর একবার দেখো। মনে করো, আগে আগে বললাম, মনে করো হলো সকল ও এস হয় পি। তাহলে সকল ও এস হয় পি, তাহলে মানে এস এর বিরুদ্ধ ও। তাহলে বিরুদ্ধ দেখাতে গেলে মাথায় বার দিব। তাহলে এখানে দেখো, যেখানে এর আগে আমরা বুলীয় লিপিতে যেটা দেখেছি সেটা ছিল এস, কিন্তু এবার কি হয়ে যাবে? এস বার পি বার ইজ ইকুয়াল টু 0। তাহলে এস বার পি বার ইজ ইকুয়াল টু 0 দাঁড়ালো। তাহলে এইবার যখন আমরা বৃত্তটা অঙ্কন করব,
তাহলে এস বার পি বার কোথায় খুঁজবো? এবার দেখো, আমরা এখানে দুটো বৃত্ত নিলাম, দুটো বৃত্তে একটা এস বৃত্ত, একটা পি বৃত্ত, একটা এস পি উপবৃত্ত, কিন্তু এস বার পি বারের অংশ কই? তাহলে এস বার পি বারের অংশ আমরা খুঁজবো দুটি বৃত্তের বাইরে গিয়ে। তাহলে আমরা দুটি বৃত্তের বাইরে গিয়ে এইখানে আমরা এস বার পি বার পাবো, এইখানে আমরা এস বার পি বার পাবো। তাহলে এইবার সদস্যহীন এস বি পি বারের অংশ, এস বার পি বারের অংশ সদস্যহীন, তা দেখাবার জন্য বাইরের টুক আমরা কি করবো? এবার চিত্রিত করব। তাহলে এইখানে আমরা চিত্র করে দেব। তাহলে ভেতরে না করে বাইরে চিত্রটা হয়ে গেল, বাস, আর অসুবিধা কিছু নেই। তাহলে বুলীয় লিপি, ভেন চিত্র তোমরা পরিষ্কার বুঝে গেলা। এবার যদি দেখা যায় যে কোনো একটা বাক্য দিল, কোনো একটা বাক্য দিয়ে দিল, বাক্য দেওয়ার পরে তোমাকে বলবে এটাকে ভেন চিত্র করো। তাহলে বাক্য দিয়ে ভেন চিত্র কিভাবে করবা? তাহলে প্রথমে বাক্যটাকে তোমরা কি করে নেবে? বচন করে নেবা। বচন করে নেওয়ার পর সেটাকে কি করবা? বুলীয় লিপি করবা। বুলীয় লিপি করার পরে সেটা কি করবা? ভেন চিত্র করবা। যেমন একটা দেখাই, মনে করো তোমাকে বললো সাদা বাঘ আছে, সাদা বাঘ আছে নাকি? এটা অস্তিত্বহীন বচন না অস্তিত্ববান? অস্তিত্বহীন। পৃথিবীতে একটাও সাদা বাঘ পাওয়া যাবে না? না মানে? হ্যাঁ হ্যাঁ, আরে আই বচনটাই তো অস্তিত্ববান, একটা না একটা তো থাকতেই পারে, তারপর অস্তিত্ববান বচন এটা। তাহলে অস্তিত্ববান বচন। আর এই বচনটা দেখো, সাদা বাঘ আছে মানে সব বাঘই সাদা? সব বাঘ সাদা নয়, তার মানে কিছু বাঘ সাদা হতে পারে। তাহলে কিছু বাঘ সাদা যদি হয় তাহলে আমরা বচনটা সেভাবে করব। তাহলে এখানে দেখো কার সম্বন্ধে বলা হয়েছে? বাঘ সম্বন্ধে বলা হয়েছে। কি বলা হয়েছে? সাদা রঙের। তাহলে বাঘটা যদিও পড়ে আছে কিন্তু বাঘই হলো আমাদের কি? সাবজেক্ট, আর সাদাটা প্রেডিকেট। তাহলে আমরা যখন বচন করবো তখন পাল্টে নেব। কিভাবে করব? আই বচন করব। তাহলে কোন কোন বড় বচনটা কি হবে? বাঘ হয় সাদা প্রাণী নাকি? হ্যাঁ, উদ্দেশ্যের সাথে মিলিয়ে করবা তো। তাহলে কোন কোন বাঘ হয় সাদা প্রাণী। তাহলে বুলীয় লিপি কি দাঁড়াবে? বুলীয় লিপি কি দাঁড়াবে? এস পি নট ইকুয়াল টু 0 দাঁড়াবে। এস পি নট ইকুয়াল টু 0 দাঁড়াবে। তাহলে এবার ভেন কিভাবে করবো? ভেন চিত্র করতে হবে। তাহলে ভেন চিত্র করার জন্য আবারও কি করবো? এখানে এস পি দুটো শ্রেণী আছে, তাহলে আমরা দুটো বৃত্ত নিলাম। পরস্পর ছেদি বৃত্ত নিতে হবে, দুটোকে মানে আলাদা আলাদা থাকবে, বিচ্ছিন্ন নেওয়া যাবে না, বিচ্ছিন্ন করে নেওয়া যাবে না। পরস্পর ছেদি মানে সম্পর্কযুক্ত, একটা পদের সাথে আর একটা পদ সম্পর্কযুক্ত, তাহলে তো একটা বচন হয়েছে। তাহলে আমরা বৃত্তগুলোকে সম্পর্কযুক্ত করব, সেই জন্য আমরা এইভাবে করলাম। এবার এখানে এস, এখানে পি, এখানে হচ্ছে এস পি। তাহলে এখানে কার কথা বলা হয়েছে? এস পি উপশ্রেণীর কথা বলা হয়েছে, যেখানে সদস্য আছে। তাহলে এস পি উপশ্রেণীতে সদস্য আছে। তাহলে এখানে আমরা কি ক্রস দেব না চিত্র করব? ক্রস দেব। এখানে আমরা ক্রস দেব, ব্যাস, কাজ কমপ্লিট। ঠিক আছে, অসুবিধার কিছু নেই। তাহলে এবারও ফের আবার বলবা যে বুঝতে পারিনি, এবার বলবা না? এবার না বললে আমাকে একটা করে দেখাতে হবে, ঠিক আছে? তাহলে তোমরা খাতা বার করো, আমি দিচ্ছি। আকাশ কাট।
এটা কি কি লেখা এসছে? একজন এসছে।